আজকের গল্প নিঃশ্বাসহীন বাড়ি। রাত তখন প্রায় 2:30। মফস্বলের পুরনো রেল স্টেশনটায় পুরো নীরবতা। কুয়াশা এত ঘন যে সামনে হাত বাড়ালেও আঙুল দেখা যায় না। ট্রেন নেই, লোক নেই, শুধু একটা কুকুর দূরে কোথাও হাউ হাউ করে কাঁদছে। এই সময়েই স্টেশনে নামলো অনিরুদ্ধ। তার গন্তব্য ছিল কাছের গ্রামের ধারের এক পুরনো বাড়ি, নাম নিঃশ্বাসহীন বাড়ি। বাড়িটার নাম এমন কেন সে সম্পর্কে গ্রামবাসীরা এখনো মুখ বুজে থাকে, কিন্তু অনিরুদ্ধ পেশায় গবেষক, কুসংস্কারে বিশ্বাস করে না। তাই ভাঙা বাড়ির ইতিহাস জানতে সে চলে এলো। স্টেশন মাস্টার অনিরুদ্ধকে দেখে বলল, বাবু, এই রাতে ওই বাড়িতে যাচ্ছেন? ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। অনিরুদ্ধ হেসে বলল, আরে ভূত টুত কিছু নেই কাকা, আমি শুধু দেখব। কিন্তু স্টেশন মাস্টারের চোখে যে ভয়, তা একটুও নাটকীয় লাগলো না। অল্প দূরেই অন্ধকার বনভূমি। সেই পথ ধরে এগিয়ে হঠাৎই অনিরুদ্ধ দেখল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী। মুখ দেখা যাচ্ছে না, চুল একদম ভিজে, যেন জল পড়ছে। অনিরুদ্ধ ডাকলো, কোথায় যাবেন? নারী ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার মুখে ছিল না কোনো নাক, মুখ, শুধু একটা ফাঁকা গর্ত। অনিরুদ্ধ পিছিয়ে গেল, কিন্তু নারী তখন অদৃশ্য। শুধু ভেজা ঠান্ডা হাওয়ার ঝাপটা তাকে কাঁপিয়ে দিল। বাড়ির সামনে পড়তেই মনে হলো এটা যেন আলো গিলে খায়। ঝোপে ভরা উঠোন, ভাঙা বারান্দা, আর দরজা আপনাতেই খোলা বন্ধ হচ্ছে। ভেতরে ঢুকতেই অনিরুদ্ধের টর্চ আচমকা নিভে গেল। নিঃশব্দে কোথাও থেকে যেন কারো ফিসফিসানি, এত রাতে এখানে কেন এলে? তার পা জমে গেল। টর্চ আবার জ্বালাতেই দেখা গেল সামনের দেওয়ালে বড় বড় নখের আঁচড়, যেন কেউ পাগলের মতো দেওয়াল ছিঁড়ে ফেলেছিল। আরো ভেতরে এগোতেই বাড়ির মাঝঘর থেকে শোনা গেল ধপ ধপ ধপ। কোনো কিছু ভারী কিছু যেন মাটিতে পড়ছে, আওয়াজ উঠছে। ঘরের মেঝেতে হঠাৎ ভেজা পায়ের ছাপ দেখা গেল, ছোট, যেন 10-12 বছরের মেয়ের। পায়ের ছাপগুলো ঘরের ভেতর দিকে যাচ্ছে, কিন্তু শুরুটা নেই। হঠাৎই সৃষ্টি হয়েছে, যেন কেউ শূন্য থেকে হাঁটা শুরু করেছে। অনিরুদ্ধ ভয়ে ঘামতে লাগলো। সে পিছু হটতেই শুনলো, আমাকে দেখো, আমি এখানে। স্পষ্ট শিশু কণ্ঠ, কিন্তু অস্বাভাবিকভাবে ভারী, যেন কারো গলায় দুজন কথা বলছে। টর্চ যখন দেওয়ালে পড়ল, তখন অনিরুদ্ধ দেখল একটি ছোট্ট মেয়ে কোনায় বসে আছে। কিন্তু তার চোখ দুটো পুরো কালো। চোখের সাদা বলতে কিছুই নেই। তাকে দেখলেই বোঝা যায় সে মানুষ নয়। মেয়েটি ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, ওরা ওরা আমার নিঃশ্বাস কেড়ে নিয়েছে। এখন এখন তোমাদের পালা। অচেতন হওয়ার আগে অনিরুদ্ধ শুধু দেখেছিল দেওয়ালের ছায়াগুলো যেন নড়ছে। মেয়েটি
মেয়েটির পেছন থেকে 3টি অদৃশ্য হাত বেরিয়ে এসে তার দিকে ঝাঁপিয়ে পড়ছে। পরদিন গ্রামবাসীরা স্টেশনের পাশে অনিরুদ্ধকে অচেতন অবস্থায় খুঁজে পেল। সে বেঁচে গিয়েছিল, কিন্তু তার মুখে একটাই কথা, বাড়িটা বাড়িটা শ্বাস নেই, আর যাকে পাই তাদের নিঃশ্বাস খেয়ে ফেলে। আর সে বাড়িতে কেউ যাওয়ার সাহস করেনি কখনো। অনিরুদ্ধকে গ্রামবাসীরা স্টেশনের পাশে অচেতন অবস্থায় পেলেও সে পুরোপুরি স্বাভাবিক ছিল না। চোখ খুলতে সে হাঁপাচ্ছিল, যেন কারো ভয়াবহ হাত তার গলা চেপে ধরেছে। গ্রামের ডাক্তার পরীক্ষা করে বললেন, ওর ফুসফুসে কোনো সমস্যা নেই, কিন্তু এমনভাবে শ্বাসকষ্ট হয় কিভাবে? কেউ উত্তর দিতে পারল না। কিন্তু অনিরুদ্ধ তখনও বিড়বিড় করছে, ওরা আসে, দেওয়াল ভেদ করে আসে, ওরা শ্বাস নেয়। কয়েকদিন গ্রামে থাকতে বাধ্য হয় অনিরুদ্ধ। শরীর সুস্থ হলেও মাঝরাতে সে আচমকা উঠে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে থাকত। কখনো বলতো, ওরা আবার ডাকছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, তার শরীর থেকে একটা ঠান্ডা কুয়াশা বেরোতে দেখা যেত, যেন কেউ তার শরীর দিয়ে বাতাস টেনে নিচ্ছে। গ্রামবাসীরা তখন নিশ্চিত, নিঃশ্বাসহীন বাড়ি অনিরুদ্ধকে ছাড়েনি। এক রাতে বিকট শব্দে অনিরুদ্ধের ঘরের দরজা খুলে গেল। জানালা থেকে এলো শীতল হাওয়া, একই সঙ্গে সেই পরিচিত ফিসফিসানি, ফিরে এসো, শেষটা এখনো বাকি। অনিরুদ্ধ যেন সম্মোহিত হয়ে বাইরে বেরিয়ে গেল। গ্রামবাসীরা তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সে ছুটে চলল সেই অন্ধকারের অরণ্যের দিকে। সবাই টর্চ নিয়ে পেছনে গেল, কিন্তু অরণ্যের মধ্যে ঢুকতেই এক এক করে সবার আলো নিভে গেল। কেউ শুনল ছোট মেয়ের কান্না, কেউ শুনল ভারী নিঃশ্বাসের শব্দ। শেষে তারা দেখলো বাড়িটার সামনে অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে, আর দরজা আপনাদেরই খুলে আছে। ভেতরে যেন কেউ ডাকছে, এসো, এবার সত্য দেখার পালা। গ্রামবাসীরা দূর থেকে দেখে অনিরুদ্ধ বাড়ির ভেতরে ঢুকতেই দরজা সজোরে বন্ধ হয়ে গেল। ভেতরে অনিরুদ্ধের কানে আবার সেই মেয়েটির কণ্ঠ, আমি একা নয়, এখানে এখানে অনেকেই আটকে আছে। হঠাৎ বাড়ির ছাদ থেকে কালো ধোয়ার মতো ছায়া নামতে লাগলো, একটির পর একটি। প্রত্যেকটি ছায়ার চোখ লাল, নিঃশ্বাস নেই, শুধু বাতাস টেনে নেয়ার মতো শব্দ। অনিরুদ্ধ দেখলো দেওয়ালের একটা অংশ ভেঙে গিয়ে মাটির তলায় ছোট একটা ঘর দেখা যাচ্ছে। ভেতরে সারি সারি হাড় মানুষের, আর মাঝখানে বাঁধা একটি পুরনো কাঠের বাক্স। মেয়েটি তার পাশে দাঁড়িয়ে বলল, এটাই তাদের শেষ শ্বাসের আস্থানা। এখানে যারা আসে তাদের নিঃশ্বাস এই বাক্স কেড়ে নেয়। অনিরুদ্ধ অবাক, কে বানিয়েছিল এটা? মেয়েটি ধীরে ধীরে আঙুল তুলল, যে বাড়ির প্রথম মালিক। সে কুসংস্কার করে মানুষ হত্যা করত, তাদের শেষ নিঃশ্বাস জমিয়ে শক্তি বানাতো। আমরা সবাই তার ফাঁদে পড়েছি। তখন অনিরুদ্ধ খেয়াল করলো বাক্সটা নিজে থেকেই কাঁপছে, তার চারপাশের ছায়াগুলোও যেন কাছে আসছে। মেয়েটি বলল, তুমি এসেছিলে সত্য খুঁজতে, সত্য এখন তোমাকে বেছে নিয়েছে। বাক্সের ঢাকনা ধীরে ধীরে খুলে গেল।
ভেতর থেকে বেরিয়ে এলো কালো দম বন্ধ করা ধোঁয়া, যা এক ঝটকায় অনিরুদ্ধকে ঘিরে ধরলো। সে চিৎকার করলো, শ্বাস, শ্বাস, আমি শ্বাস নিতে পারছি না। তারপর তারপর সব অন্ধকার। পরের সকালে গ্রামবাসীরা ভয়ে ভয়ে বাড়ির কাছে গেল। দরজা এবার খোলা, ভেতরে অনিরুদ্ধ নেই। শুধু দরজার চৌকাঠে ভেজা পায়ের নতুন ছাপ, একটি ছোট মেয়ে, এবং তার পাশে আরো একটি অনিরুদ্ধে। মনে হলো দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেছে। গ্রামবাসীরা বুঝলো নিঃশ্বাসহীন বাড়ি আবার একজনকে নিজের করে নিল। বাড়িটি আজও অন্ধকারে দাঁড়িয়ে আছে। যারা সত্যের সন্ধানে আসে তাদের নিঃশ্বাস চুরি করতে। অনিরুদ্ধ যে বাড়ির ভেতর অদৃশ্য হয়ে গেল, তারপর গ্রাম জুড়ে শুরু হলো এক অদ্ভুত পরিবর্তন। রাতে হঠাৎ মানুষজন ঘুম থেকে উঠে বোঝে তাদের ঘরের বাইরে কেউ নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে। বাতাস ঠান্ডা হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তে দূর থেকে শোনা যায় মেয়েটির পরিচিত শব্দ, শ্বাস, আমাকে দাও। এক সপ্তাহের মধ্যেই গ্রামের 3জন মানুষ অসুস্থ হয়ে পড়ল। কারো গলা বসে যাচ্ছে, কারো ফুসফুস শুকিয়ে আসছে। ডাক্তার দেখে বলল, এই রোগ তো আমরা দেখিনি। কারো শরীরে যেন প্রাণবায়ু কমে যাচ্ছে। সবাই তখন বুঝলো নিঃশ্বাসহীন বাড়ি এখন আর কেবল অরণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, সে নিজের ক্ষুধা নিয়ে পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় গ্রামে এলেন একজন বৃদ্ধ সাধু, নাম অলয়ানন্দগিরি। তিনি বললেন, এই বাড়ির অভিশাপ সাধারণ ভূত প্রেত নয়, এই শক্তি শ্বাস পাপ। যেখানে শেষ নিঃশ্বাস জমিয়ে শক্তি তৈরি হয়, এ শক্তি মানুষের দেহে ধ্বংস আনতে পারে। গ্রামবাসীরা জিজ্ঞেস করল, সাধু মহাশয়, অনিরুদ্ধ কি জীবিত? সাধু চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ফিস ফিস করে বললেন, সে বেঁচে আছে, কিন্তু মানুষ নয় আর। বাড়ির অন্তিম শ্বাসের অধিপতির প্রথম শিকার সেই হয়েছে। সবাই স্তব্ধ। সাধু গ্রামের পুরনো নথি ঘেঁটে সত্যটা বললেন। নিঃশ্বাসহীন বাড়ির প্রথম মালিক ছিল এক গুপ্ততান্ত্রিক, নাম বিরোধনাথ। সে কালো শক্তি অর্জনের জন্য মানুষের শেষ নিঃশ্বাস আটকিয়ে সেই শ্বাসকে গোপন বাক্সে বন্দি করত। মৃত মানুষের আত্মা তখন বাড়ির ভেতরে আটকে পড়ে তাকে শক্তি দিত। এইভাবে সে তৈরি করেছিল অন্তিম শ্বাসের যন্ত্র, এবং সেই যন্ত্রটি এখন বাড়ির ভেতরে থাকা বাক্স। সাধু বললেন, যতক্ষণ বাক্স আছে বাড়ির ক্ষুধা থামবে না। আর অনিরুদ্ধ, সে এখন সেই বাক্সের রক্ষক। এদিকে বাড়ির ভেতর অনিরুদ্ধ আবার জ্ঞান ফিরল। চারপাশে অন্ধকার, কিন্তু দেয়ালগুলো স্পন্দিত হচ্ছে, যেন পুরো বাড়িটাই শ্বাস নিচ্ছে। মেয়েটির কালো চোখ সামনে ভেসে উঠল। এবার তুমি আমাদের একজন। অনিরুদ্ধ বুঝতে পারল তার শরীর ঠান্ডা হয়ে গেছে। গলায় আছে না ভারী শব্দ। সে যখন কথা বলতে চাইল, তখন তার মুখ থেকে বেরোলো, শ্বাস চাই। সে ভয়ে বুঝলো সে এখন বাড়িরই অংশ। সে কারো নিঃশ্বাস টেনে নিতে পারে। সে অনুভব করলো যেন বাড়ি তাকে নির্দেশ দিচ্ছে, বাইরে যাও, নতুন শ্বাস নিয়ে আয়। সাধু কয়েকজন গ্রামবাসী আর টর্চ নিয়ে আবার বাড়ির সামনে এলো। রাত তখন প্রায় 3টে। হাওয়া জমাট হয়ে গেছে। দরজার সামনে দেখা গেল ভেজা পায়ের ছাপ, ছোট মেয়ের, আর তার পাশে বড় পায়ের, সেটা অনিরুদ্ধের। সাধু উচ্চারণ করলেন, যদি দেরি হয় গ্রাম বাঁচবে না।
অন্তিম শ্বাসের যন্ত্র ভাঙতেই হবে। তারা বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরটা আগের চেয়েও আরো অন্ধকার। দেওয়ালে ফিসফিসানি এখন আরো তীব্র। হঠাৎ অনিরুদ্ধ দাঁড়িয়ে গেল তাদের সামনে। তার চোখে আলো নেই, শ্বাস ফেলছে না। দাঁত বের করে বলল, এত শ্বাস, এত জীবন, সব আমার। গ্রামবাসীরা পিছিয়ে গেল। কেউ ফিসফিস করে বলল, ও তো মানুষ নয়। আর সাধু সামনে এগিয়ে বললেন, অনিরুদ্ধ, আমি তোমাকে ফিরিয়ে আনবো। তোমার শ্বাস এখনো তোমার, এ বাড়ির নয়। অনিরুদ্ধ গর্জে উঠে বলল, দেরি হয়ে গেছে। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, আমি বিরোধনাথ, আমি অধিপতি, তোমরা কেউ বাঁচবে না। দেওয়াল কাঁপতে লাগলো, বাক্সের ঢাকনা দুলতে লাগলো, আর এক ঝটকায় সব আলো নিভে গেল। বাড়ির ভেতরে সব আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন শব্দও মারা গেছে। গ্রামবাসীরা আতঙ্কে একত্রে দাঁড়িয়ে, তাদের হাতে থাকা টর্চগুলো নিজেরাই ফেটে ভেঙে গেল। শুধু ফস ফস করে কেউ বলছে, শ্বাস, শ্বাস দাও। হঠাৎ অন্ধকারের ভেতরে থেকে লম্বা ধোঁয়া মেশানো দুইটি হাত বেরিয়ে গ্রামবাসীদের দিকে ঝাঁপিয়ে পড়ল। একজন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে যেন কেউ টেনে টেনে বাতাস বের করে নিচ্ছে। সাধু অলয়ানন্দগিরি তার হাত উঁচু করে মন্ত্র পড়তে লাগলেন, ওম খমং শ্বাসমুক্তি যোগে স্বাহা। সাধুর হাত থেকে সোনালি আলো বেরিয়ে এসে সেই অদৃশ্য হাতগুলোকে পেছনে ঠেলে দিল। আলোয় এক মুহূর্তের জন্য দৃশ্যমান হলো অনিরুদ্ধ। দাঁড়িয়ে আছে ছায়ার মতো, তার চোখ দুটো যেন পুরো কালো, আর বুকের শ্বাসের কোনো ওঠানামা নেই। সে গর্জে উঠল, সাধু, তোমাকে থামতেই হবে। ওর শক্তি আমাকে সম্পূর্ণ করেছে। ঠিক তখনই বাড়ির গভীর থেকে এক অমানুষিক কণ্ঠ, তোমরা সবাই আবার শেষ নিঃশ্বাস, এ বাড়ির সীমা অতিক্রম করছ। বাড়ির দেওয়াল নিজেরাই ফেটে গেল। হাটলের ভেতর থেকে বেরিয়ে এলো ধোঁয়ায় মোড়া এক সুউচ্চ ছায়া। চেনা মুখ নেই, শুধু দুইটি জ্বলন্ত লাল চোখ, আর বুকের মধ্যে প্রতিনিয়ত শ্বাস টেনে নেওয়ার শব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বিরোধনাথ, শ্বাস সাপের সৃষ্টিকর্তা। সে হাত তুলতেই বাতাস থেমে গেল। গ্রামবাসীদের ফুসফুস যেন যেন বন্ধ হয়ে এলো। সাধু হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি মৃত, তোমার শক্তি আর আর চলবে না। বিরোধনাথ হেসে উঠল, আমি 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 মারা যাইনি সাধু, আমি শ্বাস হয়ে বেঁচে আছি। প্রতিটা মানুষের ফেলে যাওয়া নিঃশ্বাস আমাকে আমাকে আরো শক্তিশালী করে। এই সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটল। অনিরুদ্ধের দেহ কেঁপে উঠল। সে ছায়ার মতো সামনে দাঁড়ালেও তার তার ভেতরে দুইটি কণ্ঠ লড়াই করছে, একটা গভীর ও কালো, আর একটি দুর্বল কিন্তু মানবিক। সাধু জোরে জোরে বললেন, অনিরুদ্ধ, তোমার নিজের শ্বাস মনে করো, তুমি জীবিত ছিলে, তুমি গবেষক, তুমি মানুষ। অনিরুদ্ধের চোখে ক্ষীণ আলো জ্বলল।
সে চাপা কণ্ঠে বলল, আমি আমি মানুষ। আমি কি পারবো পারবো ফিরে যেতে পারবো আমি? বীরনাথ তেড়ে এলো, না না না, তুমি তুমি আমার, তোমার শেষ শ্বাসটুকু আমি নিয়েছি। সাধু গ্রামবাসীদের বললেন, বাক্সটা ভাঙলে সব শেষ, ছায়াগুলো নিঃশেষ হয়ে যাবে। গ্রামবাসীদের দুজন ভয় সামলে নিচে থাকা গোপন ঘরে দৌড়ে গেল। সেখানে বাক্সটি দুলছে, ভারী নিঃশ্বাসে ভরে আছে চারপাশ। কিন্তু বাক্সের কাছে যেতেই চারপাশে হাড়ের স্তূপ নড়ে উঠল। মৃতদের শ্বাস চুরি করা আত্মারা হঠাৎ ছুটে আক্রমণ করলো। তারা চিৎকার করতে লাগলো, ছোবে না, আমাদের আমাদের শেষ শ্বাস আছে এই ভেতরে। সাধু মন্ত্র পড়তে পড়তে বীরনাথ ও অনিরুদ্ধকে আলাদা করার চেষ্টা করছিলেন, কিন্তু বীরনাথ শক্তিতে ভরপুর। সে অনিরুদ্ধকে চেপে ধরে বলল, মানুষের শ্বাস তোমাকে দুর্বল করছে, সব ভুলে যাও। তুমি এখন আমার শ্বাস দাস। অনিরুদ্ধ হাঁটু গেড়ে পড়ে গেল। তার চোখের কালো রং আবার বাড়ছে, শরীর থেকে ভেজা কুয়াশা বেরোচ্ছে। ঠিক তখনই ছোট মেয়েটির ভূত, যে প্রথম অনিরুদ্ধকে দেখেছিল, সামনে এসে দাঁড়ালো। সে চেঁচিয়ে বলল, অনিরুদ্ধ, তুমি আমার মতো হতে চেও না। আমার শ্বাস কেড়ে নিয়েছে, ওকে ওকে থামাও। মেয়েটির কান্না অনিরুদ্ধের বুকে আগুনের মতো লাগলো। তার ভেতরের মানবিক সত্তা গর্জে উঠল, না না না, আমি আমি মানুষ, আমি ওকে থামাবো। অনিরুদ্ধ বীরনাথের হাত সরিয়ে দিল। তার নিজের দেহ থেকেও কালো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু কিন্তু সে দাঁড়ালো। সাধু তাকে মন্ত্র দিলেন, তোমার শেষ বেঁচে থাকা শ্বাস ব্যবহার করো, ওকেই অস্ত্র বানাও। অনিরুদ্ধ গভীর শ্বাস টানল, একটা শ্বাস যেটা হয়তো তার জীবনের শেষ শক্তি। তারপর সে সেই শ্বাসকে আলোর মতো বীরনাথের বুকে ছুঁড়ে মারল। বীরনাথ বিকট শব্দে পিছিয়ে গেল। তার শরীর ছিঁড়ে যেতে লাগলো। দেওয়ালের ছায়াগুলো ভয়ে পেছনে ছুটল। একই সময়ে গোপন ঘরে গ্রামবাসীরা একসঙ্গে চিৎকার করে হাতুড়ি চালালো, ধাম ধাম ধাম। বাক্সের ঢাকনা ফেটে গেল। ভেতর থেকে জমিয়ে রাখা হাজার হাজার নিঃশ্বাস আলো হয়ে আকাশে মুক্ত হলো। বাড়ি ধসে পড়তে লাগলো। বীরনাথ চিৎকার করে বলল, আমার আমার শ্বাস, আমার শক্তি, আমার রাজত্ব। তার শরীর আলোয় ভেঙে ভেঙে ছাই হয়ে গেল। শ্বাসের শব্দ থেমে গেল চিরতরে। ধুলো, ধোঁয়া, আলো সব থেমে গেল। দেখা গেল বাড়ির মাঝখানে অনিরুদ্ধ দাঁড়িয়ে আছে, ক্লান্ত, কাঁপছে, কিন্তু বেঁচে আছে। সে মাটিতে লুটিয়ে পড়ে বলল, আমি আমি আবার শ্বাস নিতে পারছি। মেয়েটির ভূত ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। এবার তার চোখ স্বাভাবিক। সে হাসল, ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করলে। তারপর সে আলো হয়ে মিলিয়ে গেল। বাড়ির সম্পূর্ণটা ভেঙে পড়ে অরণ্য আবার নীরব হলো। সাধু বললেন, অভিশাপ শেষ, কিন্তু শ্বাস সাপের গল্প এখানেই শেষ নয়। যেখানে মানুষের শেষ শ্বাস বন্দি করা হয়, অন্ধকার আবার জন্ম নেয়।